गुड मर्निंग स्टूडेंट वेलकम टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आज के आबारो आमरा शुरू करछि क्लास 11 निউটনের गतिसूत्र अध्यायेर एमसीकिউ समाधानेर क्लास। चलो ताहले आमरा शुरू करछि आजकेर क्लास। आज के आमादेर प्रथम क्वेश्चन नम्बर 21। একটি হনুমান একটি গাছের ডাল থেকে স্থির ত্বরণ নিয়ে নিচের দিকে ঝাঁপ দিল। গাছের ডালের অসহ ভার হনুমানের নিজস্ব ভারের 75% হলে হনুমানের ন্যূনতম ত্বরণ কত হলে গাছের ডালটি ভাঙবে না? কোশ্চেন নম্বর 21। এখানে বলা হয়েছে যে একটি হনুমান গাছের ডাল থেকে ত্বরণ নিয়ে নামতে চায়। গাছের ডালের অসহ ভার আমরা কি করব, লিখব ধরি হনুমানের ভর, হনুমানের ভরটা হলো ক্যাপিটাল এম। এখন গাছের ডালের অসহ ভার হনুমানের ভরের 75%, এটা লিখে নিই। তাহলে গাছের ডালের অসহ ভার, গাছের ডালের অসহ ভার হনুমানের ভরের 75%, এটা সমান সমান হয়ে যাবে m ইন্টু 75/100, এতটা। এবার হনুমানটি ত্বরণের নিচে নামতে চায়, তাই না? এবার বলা হয়েছে যে ন্যূনতম কত ত্বরণে নামলে গাছের ডালটি ভাঙবে না। স্বাভাবিক অবস্থায় তো হনুমান যখন গাছের ডালের উপর থাকবে, এর ভর এম, তাহলে এম জি কাজ করবে নিচের দিকে। হ্যাঁ, আমরা যদি এফবিডিটা করি, ধরি এটা গাছের ডাল, এখানে হনুমানটা আছে, হনুমানের ভর ক্যাপিটাল এম, ফলে গাছের ডালের অসহ ভার যেহেতু মাত্র হনুমানের ভরের 75%, এর যে হনুমানের যে এমজি সেটা কাজ করবে নিচের দিকে। এই এমজির জন্য গাছের ডাল ভেঙে যাবে। এবার যদি হনুমানটা ত্বরণ সহ নিচের দিকে নামে তাহলে কি ঘটনা ঘটবে? আমরা জানি যখন কোনো বস্তু ত্বরণ সহ নিচের দিকে নামে তার আপাত ওজন হ্রাস পায়। সেই জন্য হনুমান ত্বরণ সহ যখন নিচের দিকে নামবে তার যে এই ওজন সেটা হ্রাস পাবে, আপাত ওজনটা হ্রাস পাবে। এই হ্রাস পাওয়া ওজন যখন হনুমানের গাছের ডালের অসহ ভারের সমান হয়ে যাবে, সেই ক্ষেত্রেই আমাদের এই গাছের ডালটি ভাঙবে না। তাহলে মিনিমাম কত ত্বরণে নামলে এই ঘটনাটা ঘটবে, অর্থাৎ হনুমানের আপাত ওজন গাছের ডালের সমান হবে, সেটা আমাদের বের করতে হবে। এখানে ত্বরণের মান বের করতে হবে। দেওয়াই আছে যে প্রদত্ত হনুমানটি ত্বরণে নিচে নামছে। তো এইখানে এমজি কাজ করবে নিচের দিকে, গাছের ডালের যে টান সেটা কাজ করবে উপরের দিকে। যেহেতু হনুমানটা ত্বরণে নিচের দিকে নামবে, তাহলে এর এফবিডি থেকে আমরা পাই এমজি বেশি, টি কম, সেটা হবে এম এ এর সমান। এত ত্বরণের নিচে নামলে গাছের ডালটি ভাঙবে না। এই ত্বরণের মান আমরা বের করব। এমজি মাইনাস টি, টিটা কত? এখানে ভরটা শুধু আমি লিখেছি, এখানে ভারটাও লিখতে হবে। তাহলে এটা হবে এম জি ইন্টু 75/100, তাই না? এখানে এটা ছিল ভর, ভারটাও আমাদের লিখতে হবে এর সঙ্গে জি গুণ করে। তাহলে টি সমান সমান হয়ে যাবে, যেটা অসহ ভার এটাই হচ্ছে টি, সেটা হচ্ছে এম জি ইন্টু 75/100, আর এটা হলো এম এ। এই এম কেটে যাবে, বা তাহলে এখানে কি থাকছে? আচ্ছা, এটাও কেটে দিই। এটা হচ্ছে 25 × 3 = 75, 25 × 4 = 100, জি মাইনাস 3g/4 = a। এটা লসাগু করে দিলে 4g - 3g/4 = a। অতএব a = এখানে বিয়োগ করলে g/4,
এটা হচ্ছে আমাদের উত্তর, এ ইজিক্যাল টু g/4। ঠিক আছে, তাহলে হনুমানটা মিনিমাম g/4 ত্বরণে যদি নিচে নামে তাহলে গাছের ডালটি ভেঙে যাবে না। এটা হলো অপশান ডি। এরপরে আমরা করছি কোশ্চেন নম্বর 22। ডাব্লু ওজনের এক ব্যক্তি এ ত্বরণসহ ঊর্ধ্বগামী একটি লিফটের উপর দাঁড়িয়ে আছে। যদি অভিকর্ষজ ত্বরণের মান জি হয় তবে লোকটির আপাত ওজন কত হবে? এটা হচ্ছে লিফটের কনসেপ্ট। ধরলাম এটা হচ্ছে লিফট, এর মধ্যে এক ব্যক্তি ডাব্লু ওজন, সেটা লিফটের উপর দাঁড়িয়ে আছে। তাহলে এর ওজন কাজ করবে নিচের দিকে ডাব্লুটা, আর নর্মাল ফোর্স কাজ করবে উপরের দিকে, আর লিফট এ ত্বরণ সহ উপরের দিকে উঠছে। তাহলে এর এফবিডি করলে আমরা কি পাবো? এন মাইনাস ডাব্লু, এন মাইনাস ডাব্লু, এন মাইনাস ডাব্লু ইজিক্যাল টু এম এ। আমরা ধরে নিলাম যে এই যে ব্যক্তির ভর ধরে নিলাম এম। তাহলে ব্যক্তির ওজন ডাব্লু, এটা সমান সমান হয় এম জি। এরপরে আমরা কি করব, যে আমাদের বের করতে হবে আপাত ওজন কত হয়। তাহলে এনটাই হচ্ছে আপাত ওজন, এন ইজিক্যাল টু এম এ প্লাস ডাব্লু। এখান থেকে কিছু কারুসার্জি করতে হবে উত্তরটা মেলানোর জন্য। এখান থেকে ডাব্লু কমন নেব আমরা, এখানে এম এ ছিল না তাই এখানে ডাব্লু হবে, এখানে হয়ে গেল 1। ডাব্লুটা এখানে রাখলাম, এম এ ডাব্লু সমান সমান আবার কি এম জি, এখানে আমরা এম জি এবার বসাবো প্লাস 1। এই এম কেটে যাবে, তাহলে ডাব্লু ইজিক্যাল টু এ জি প্লাস 1। এটাই আমাদের উত্তরে দেওয়া আছে অপশানে, ডাব্লু ইজিক্যাল টু 1 প্লাস g/a/g। এটা হলো অপশান এ। ঠিক আছে, এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 23। একটি লিফটের ছাদের সাথে একটি স্প্রিং তোলা যুক্ত আছে। এক ব্যক্তি তার ব্যাগটিকে ওই স্প্রিং তোলা থেকে ঝুলিয়ে দিলেন। লিফটটি স্থির অবস্থায় থাকলে স্প্রিং তোলার পার্ট 49 নিউটন। লিফটটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণসহ নিচে নামলে স্প্রিং তোলাটির পার্ট কত হবে? তাই না? কোশ্চেন নম্বর 23। এটা হচ্ছে আমাদের লিফট, এইখানে একটা স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে একটা বস্তুকে ঝোলানো আছে। স্থির অবস্থায়, এটা হচ্ছে বস্তু, স্থির অবস্থায় স্প্রিং তোলার পার্ট। স্থির অবস্থায় কি আছে? স্থির অবস্থায় টান, স্প্রিং তোলার যে পার্ট সেটা ছিল 49 নিউটন। স্থির অবস্থায় এটার পার্ট ধরলাম, এই বস্তুটার ভর ধরে নিলাম আমি এম। বস্তুটার ভর এমজি কাজ করবে তাহলে নিচের দিকে। আচ্ছা, এটা এমজি লিখলাম, আর এটা হচ্ছে বস্তুর ভর ধরে নিলাম এম। তাহলে লিখব, ধরি বস্তুর ভর এম। এবার সেকেন্ড কেসে কি ঘটবে? সেকেন্ড কেসে লিফটটি 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামবে। তখন আমাদের এই সুতোর স্প্রিং তোলা যন্ত্রের যে মান অর্থাৎ টান সেটা বের করতে হবে, তাই তো? তাহলে স্থির অবস্থায় প্রথমে আমরা স্থির অবস্থার কন্ডিশনটা দেখি। স্থির অবস্থায় কী ঘটেছিল? যখন লিফটটি দাঁড়িয়েছিল তখন বস্তুর যে ওজন কাজ করবে নিচের দিকে, এখানে যে টান সেটা কাজ করবে উপরের দিকে। এই অবস্থায় টি ইজিক্যাল টু এমজি। এখান থেকে আমরা এম বের করে নিই। টি এর মান কত দিয়েছে? 49, বা 49 ইজিক্যাল টু এম। জি এর মান ধরে নিলাম আমি 10। জি এর মান 10। তাহলে এম সমান সমান আমরা কি পাচ্ছি? 49/10। এটা হচ্ছে বস্তুর ভর।
এমটা আমি বের করে নিলাম বস্তুর ভর। এরপরে লিফটটি যখন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামবে, এই ক্ষেত্রে আমরা এফবিডি করে টানের মান বের করব। এবার লিখব যখন লিফট 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ নিচে নামবে, তখন কি ঘটবে? নিচে নামছে তার মানে এমজি বেশি, এমজি মাইনাস টি, টান কাজ করবে উপরের দিকে, তাই না? টান কাজ করবে উপরের দিকে, এমজি মাইনাস টি ইজিক্যাল টু এম এ। আমরা এখানে টি বের করব, টিটা ওই দিকে গেল, বা টি ইজিক্যাল টু এটা এদিকে আসলো, তাহলে ওটা হবে এমজি মাইনাস এম এ। এখান থেকে এম কমন নিলাম, জি মাইনাস এ, বা এম কত? এম হচ্ছে 49/10, জি কত? জি 10, এ কত? এ হচ্ছে 5। তাহলে আমি পাচ্ছি 49/10 ইন্টু, এখানে বিয়োগ করলে 5 দিয়ে এটাকে কাটলে 2, তাহলে 2 দিয়ে 49কে কাটলে কত হচ্ছে? 2, আর এটা হচ্ছে 49 মানে 4.5, 24.5, তাই না? তো উত্তরে কি আছে? উত্তরে আছে 24। হ্যাঁ, তাহলে এটাই হবে অপশান এ, 24 নিউটন। অপশান এটাই হবে, কারণ আমি এটা 10 ধরেছি, হয়তো 9.8 দিয়ে ক্যালকুলেশনটা করা হয়েছে। হ্যাঁ, আমাদের মোটামুটি মানটা বের হলেই উত্তরটার কাছে আমরা পৌঁছে যেতে পারবো। এখানে 9.8 নিলে হয়তো পুরোপুরি 24 বের হবে। ঠিক আছে, তাহলে আমাদের 23 হয়ে গেল। এবার আমরা করব 24, 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? একটি লিফট এ মিটার পার স্কোয়ার স্থির ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। লিফটের ভিতর একটি 6 কেজি ভরের বস্তু একটি তারের সাহায্যে লিফটের ছাদ থেকে ঝুলানো রয়েছে। এক্ষেত্রে তারের টান কত? এবার লিফটটি উপরে উঠছে, একই অঙ্ক, এটা মুছে দিলাম আমি, 24, তাই না? এবার লিফটের উপর একটি তারের সাহায্যে বস্তু ঝুলানো আছে। এই বস্তুর কি দেওয়া আছে? বস্তু 6 কেজি, এটার ভরটা দেওয়াই আছে এম, তাহলে এর যে এমজি সেটা নিচের দিকে কাজ করবে। এখানে এম সমান সমান 6 কেজি। লিফট এবার কি করছে? এ ত্বরণে উপরের দিকে উঠছে। এর মান কত? এর মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ত্বরণে উপরে উঠছে, সেক্ষেত্রে সূত্র টান বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা করি। যেহেতু লিফট এ ত্বরণে উপরের দিকে উঠছে, এখানে সূত্রটা আর কোথায় কাজ করবে? উপরের দিকে। তাহলে এর এফবিডি করলে আমরা কী পাবো? টি মাইনাস এমজি ইজিক্যাল টু এম এ। আমাদের বের করতে হবে সূত্র টানে টি, তাহলে টি ইজিক্যাল টু এমজি প্লাস এম এ। এম কমন নিলাম, জি প্লাস এ। এম কত? 6, জি কত? জি এখানে দেওয়া নেই, হ্যাঁ জি এখানে দেওয়া আছে, এখানে 10 দেওয়া আছে। জি প্লাস এ কত? 1, তাহলে হয়ে গেল 11। 6 ইন্টু 11 ইজিক্যাল টু 66 নিউটন। এটা হয়ে গেল আমাদের অপশান বি। ছোট্ট অঙ্ক, 24 নম্বর খুব সহজে হয়ে গেল অপশান বি। ঠিক আছে, এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 25। জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলো, জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি আমরা জানি, জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এটা থিওরিটিক কোশ্চেন, কোশ্চেন নম্বর 25, এটা হবে অপশান সি। জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র।
এরপর আমরা করব কোশ্চেন নম্বর 26। এম ভরের একটি মুক্ত বস্তুকণা ভূমি থেকে স্থির উচ্চতা একটি অনুভূমিক তলে XY তল এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল। হঠাৎ বিস্ফোরণের ফলে কণাটি ভেঙে m/4 এবং 3m/4 ভরের দুটি কণা তৈরি করল। এক মুহূর্ত পরে ওয়াই অক্ষ বরাবর ছোট কণাটির অবস্থান y = +15 সেন্টিমিটার। ওই মুহূর্তে বড় কণাটির অবস্থান কত হবে আমাদের নির্ণয় করতে হবে। এটা অ্যাকচুয়ালি স্থিতিবিজ্ঞানের অঙ্ক এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। বলা হয়েছে এম ভরের একটি বস্তুকণা ভূমি থেকে কিছু উচ্চতা XY তলে x অক্ষ বরাবর গতিশীল ছিল। তাহলে প্রদত্ত তথ্য অনুযায়ী ধরলাম এটা হচ্ছে আমাদের XY প্লেন। এই প্লেনের কিছুটা উপরে একটা বস্তুকণা এক্স অক্ষ বরাবর গতিশীল ছিল। ওয়াই অক্ষে এর কোনো গতিবেগ ছিল না, এক্স অক্ষে বরাবর কণাটা গতিশীল ছিল। অর্থাৎ প্রদত্ত তথ্য অনুযায়ী কণাটি XY তলে এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল। তারপরে কোনো একটা জায়গায় মনে করি এটা হচ্ছে আমাদের XY তল, এটা এক্স অক্ষ, এই সব জায়গায় এসে কণাটা বিস্ফোরিত হলো। XY তলে এক্স অক্ষ বরাবর গতিশীল কণাটি বিস্ফোরিত হয়ে দুটো টুকরোয় পরিণত হলো। কণাটি বিস্ফোরিত হয়ে দুটি টুকরো, একটা হচ্ছে m/4 ও আরেকটা হলো 3m/4 এ পরিণত হলো। তাহলে এবং ছোট কণাটি ওয়াই অক্ষ বরাবর এর অবস্থান +15 সেন্টিমিটার। ছোট কণার অবস্থান আমাদের দেওয়া আছে y = +15 সেন্টিমিটার। তাহলে ধরলাম যে বস্তুকণাটি দুই ভাগে ভাগ হলো। একটা কণাকে আমি বললাম m1, একটা কণাকে আমি বললাম m2। যেহেতু ছোট কণাটি y অক্ষ বরাবর +15 সেন্টিমিটার, এটা এক মুহূর্ত পরে এই সব জায়গায় এসে উপস্থিত হয়েছে, যেটা y অক্ষ বরাবর +15 সেন্টিমিটার, তাই না? y অক্ষ বরাবর এটা কত? +15 সেন্টিমিটার। তাহলে আমাদের m2 এর অবস্থানটা বের করতে হবে, তাই তো? তাহলে দেখো, আমরা জানি যে কণাটা XY তলে চলছিল এবং x অক্ষ বরাবর চলছিল। y অক্ষ বরাবর কণার কোনো ধরনের গতিবেগ ছিল না। তাহলে বিস্ফোরণের পরে কণার y অক্ষ বরাবর কোনো গতিবেগ থাকবে না, কারণ সংস্থার উপর বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত না হলে যদি y অক্ষ বরাবর কণার কোনো গতিবেগ না থাকে, পরেও কোনো গতিবেগ থাকবে না। আমাদের কণার যে ভর কেন্দ্র y অক্ষ বরাবর, সেটা ছিল না, ভর কেন্দ্র ছিল 0। তাহলে পরেও y অক্ষ বরাবর কণার ভর কেন্দ্র হবে 0। ঠিক আছে? তো আমরা এই কথাটা লিখব যে ভর কেন্দ্রের সংরক্ষণ নীতি অনুযায়ী y অক্ষ বরাবর কণার প্রাথমিক ভরকেন্দ্র = 0। অতএব অন্তিম ভরকেন্দ্র এটা হবে 0। আর এই যে m1, সেটা m1 এখানে আছে m/4 আর m2 আছে 3m/4। তাহলে বিস্ফোরণের পর ভরকেন্দ্রকে একই জায়গায়, ভরকেন্দ্রের কোনো পরিবর্তন না হতে গেলে, যদি কণাটা y অক্ষ বরাবর
প্লাস 15 সেন্টিমিটার উপরের দিকে যায়, তাহলে অপর কোণাটিকে নিশ্চিত রূপে ভরকেন্দ্র শূন্য রাখতে গেলে তাকে তার বিপরীত দিকে যেতে হবে। তাই আমরা M2কে নিচের দিকে দিয়েছি, ঠিক আছে। অতএব আমরা জানি যে ভরকেন্দ্রের অবস্থান কীভাবে বের করতে হবে, y অক্ষ বরাবর ভরকেন্দ্রের অবস্থান y অক্ষ বরাবর আর সমান সমান হবে m1 y1 প্লাস m2 y2 বাই m1 প্লাস m2, এটা সমান সমান কত হবে, 0। যেহেতু ভরকেন্দ্রের কোনো পরিবর্তন ঘটবে না, প্রাথমিক ভরকেন্দ্র y অক্ষ বরাবর 0, অন্তিম ভরকেন্দ্র হবে 0। এবার আমরা মানগুলো বসাবো। m1 কত, m/4, y1 কত, y1 15, তাই না। m2 কত, 3m/4, y2 আমরা বের করব, এটাকে এই পারে নিয়ে গেলে হয়ে যাবে 0, বা এটাকে এই পারে রাখলাম, এটাকে অপোজিট দিকে নিয়ে গেলাম, 3m/4 ডট y2 ইজিক্যাল টু মাইনাস m/4 15। আচ্ছা, এই 4 কেটে যাবে, বা আমি লিখতে পারি y2 সমান সমান মাইনাস, আচ্ছা এই এমটাও তো কেটে যাবে, কেটে যাবে, কেটে যাবে, মাইনাস 15/3 ইজিক্যাল টু -5। তাহলে y2 আমাদের বের হয়ে গেল -5। তাহলে y2 বড় কোণাটির যে ওই মুহূর্তে অবস্থান সেটা হবে নিচের দিকে -5 মিটার। এটা কোন অপশানে আছে, এটা আছে হচ্ছে আমাদের অপশান এ, এটা হলো অপশান এ। তাহলে আমাদের 26 নম্বরের উত্তর হয়ে গেল অপশান এ, ঠিক আছে। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 27। 10 মিটার উচ্চতা থেকে একটি বলকে ফেলা হলো, নিচে বালিতে বলটি 1 মিটার ঢুকে থেমে গেল, এক্ষেত্রে কোনটি সংরক্ষিত থাকবে। আমরা জানি যদি কোনো সংস্থার গতিশক্তি স্থিতিশক্তির ক্ষেত্রে বাধা বল কাজ করে, সেই ক্ষেত্রে শক্তি কিন্তু সংরক্ষিত থাকবে না, শক্তির রূপান্তর হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা যেহেতু বুঝতে পারছি যে বস্তুটি যখন 10 মিটার উচ্চতা থেকে নিচের দিকে ফেলা হলো, এক্ষেত্রে 1 মিটার দূরত্বে গিয়ে বালির মধ্যে প্রবেশ করে সেটি থেমে গেল, তাহলে এখানে বাধা বল কাজ করছে, তাহলে শক্তি সংরক্ষিত থাকবে না, কিন্তু ভর বেগ সংরক্ষিত থাকবে। তাই এটা হবে শুধুমাত্র অপশান এ। 27 নম্বরের হবে অপশান এ, কোণাটির ভর বেগ সংরক্ষিত থাকবে। 27 কত হবে, 27 হয়ে যাবে অপশান এ। কেবলমাত্র ভর বেগ সংরক্ষিত থাকবে, কারণ বাধা বল কাজ করায় শক্তি সংরক্ষিত থাকবে না। আমাদের 27 হয়ে গেল। এরপর আমরা করছি কোশ্চেন নম্বর 28। 5 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় আছে, হঠাৎ এটি বিস্ফোরিত হয়ে 3টি টুকরায় পরিণত হলো। টুকরোগুলির ভরের অনুপাত 1:1:3। যে দুটি টুকরোর ভর সমান, সেই টুকরো দুটি পরস্পরের লম্বভাবে প্রত্যেকে 21 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। সবচেয়ে ভারী টুকরাটির বেগ আমাদের নির্ণয় করতে হবে। এটা আমাদের ভর বেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা করব। তাহলে 5 কেজি ভরের একটি বস্তুটির ভর কত ছিল, 5 কেজি। 5 কেজি ভরের একটি বস্তু হঠাৎ বিস্ফোরিত হয়ে 3টি টুকরায় পরিণত হলো। এটা কয়টি টুকরায় পরিণত হলো, 3টি টুকরায় পরিণত হলো। একটি টুকরোর ভর m1, একটি টুকরোর ভর m2, আর একটি টুকরোর ভর ধরলাম m3। এদের যে অনুপাত সেটা ছিল 1:1:3, তাই না। তাহলে যদি এটা এরকম হতো, এটাকে 5 কেজিটাকে আমি ধরে নিলাম m, ধরি 5 কেজি
ইজিক্যাল টু এম। তাহলে এই m1 কি হতো, m1 হতো আমাদের 1:1:3, তো তাহলে এটা হলো m, এটাও হতো m, আর এটা হতো 3m, তাহলে হতো 1:1:3। এই অনুপাতে বস্তুটি ভাগ হয়ে গেল। তারপরে কি দেওয়া আছে, যে টুকরো দুটির ভর সমান, তাহলে কোন টুকরো দুটির ভর সমান, এটার ভর সমান, এটার যে বেগ লম্বভাবে, হ্যাঁ, এটারও বেগ কত 21 মিটার পার সেকেন্ড, এটারও বেগ কত 21 মিটার পার সেকেন্ড, কিন্তু এরা পরস্পরের পারপেন্ডিকুলার। m1 এর ভেলোসিটি m2 এর ভেলোসিটি পরস্পরের পারপেন্ডিকুলার। আমাদের এটাকে ধরতে হবে v, এটা আমাদের বের করতে হবে, vটা আমাদের বের করতে হবে। তাহলে যেহেতু বিস্ফোরণের ফলে এই টুকরোগুলি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, আমরা জানি যদি কোনো সংস্থাতে বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত না হয় তাহলে সংস্থার ভর বেগের কোনো রকম পরিবর্তন ঘটবে না। তাই যদি দুটো কণা লম্বভাবে কোনো দিকে যায় তাহলে এদের লব্ধি ভেক্টরের দিকেই m3 কণাকে যেতে হবে, কারণ তাহলেই আমাদের ভর বেগ সংরক্ষিত থাকবে। তাহলে আমরা আগে ছবিটা করে নিই। ধরি m1 m2 এই দুটো কণা xy তল বরাবর, একটা x অক্ষ একটা y অক্ষ, কারণ এরা পরস্পর লম্ব দিকে গতিশীল ছিল। এই দিকে গেছে m1 কণা, এই দিকে গেছে m2 কণা, এদের লব্ধি হলো এটা। তাহলে এই যে m3 ভেক্টর, m3 বস্তু, তার গতিবেগ অবশ্যই নিচের দিকে, এদের লব্ধি ভেক্টরের বিপরীত দিকে হবে। এটা হবে m3 কণার বেগ, গতির অভিমুখ, ঠিক আছে। তাহলে এই অক্ষ বরাবর যে বেগ সেটাকে আমরা ধরে নিলাম v1 i ক্যাপ, এটা v2 j ক্যাপ, আর এটা আমাদের v3টা বের করতে হবে, এটা ধরে নিলাম v3, এটা বের করতে হবে। ওকে, আর v1 v2 দেওয়া আছে 21, 21 দেওয়া আছে। v1 i ক্যাপ সমান সমান হবে 21 i ক্যাপ, আর v2 j ক্যাপ এটাও হবে 21 j ক্যাপ। ওকে, তাহলে আমরা লিখব ভর বেগের সংরক্ষণ নীতি অনুযায়ী, ভর বেগের সংরক্ষণ নীতি অনুযায়ী সংস্থার প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ সংরক্ষিত থাকবে। প্রাথমিক ভরবেগ কি ছিল 0, অন্তিম ভরবেগও হবে 0, তাই না? তাহলে আমরা লিখতে পারি m1 v1 প্লাস m2, আচ্ছা m1 v1 i, m2 v2 j প্লাস m3 v3, এটা জানি না, এটা হবে 0। ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী এই তিনটার ভরবেগ, প্রাথমিক ভরবেগ যেহেতু 0 ছিল, অন্তিম ভরবেগও 0 হবে। ক্যালকুলেশন করে আমাদের v3 এই বেগটাকে বের করতে হবে। ওকে, তাহলে m1 সমান সমান কি দিয়েছে, m1 সমান সমান হলো m, v1 সমান সমান 21 i ক্যাপ, m2 সমান সমান m, v2 সমান সমান 21 j ক্যাপ, তারপরে m3 সমান সমান প্লাস 3m v3 ইজিক্যাল টু 0। এটাকে এদিকে রাখলাম, এই দুটাকে ওই পারে নিয়ে গেলাম, 3m v3 ইজিক্যাল টু মাইনাস m, আচ্ছা 21টা প্রথমে লিখছি, 21 m i ক্যাপ মাইনাস 21 m j ক্যাপ। তাহলে v3 এই m কেটে যাবে, v3 ইজিক্যাল টু মাইনাস 3 দিয়ে এগুলোকে ভাগ করে দেবো, 7 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ। এটা হলো v3 ভেক্টরের মান। v3 এর যে অবস্থান সেটা হচ্ছে -7 i ক্যাপ মাইনাস 7 j ক্যাপ, অবস্থান ভেক্টর রূপে। এখন আমাদের কি করতে বলেছে, আমাদের এটা বের করতে বলেছে এর বেগের মান। তাহলে দুটো অবস্থান ভেক্টরের বেগের মান কিভাবে বের করতে হয় আমরা জানি,
অতএব মড অফ v3 ইজ ইকুয়াল টু রুট ওভার -7 এর স্কোয়ার প্লাস -7 এর স্কোয়ার। তাহলে এটা কত হয়ে গেল 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7 স্কোয়ার, তাই না? 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার 7 স্কোয়ার, এটা হয়ে যাবে 7 স্কোয়ারটা তাহলে বাইরে চলে আসবে 7 রুট 2। এবার 7 ইন্টু রুট 2 এর মান 1.414, এটা গুণ করলে মোটামুটি আমাদের আসবে 9.89 এরকম। তাহলে এটা হয়ে যাবে 9.9, এটা হয়ে যাবে 9.9 মিটার পার সেকেন্ড। আমরা বেগের মান যেহেতু বের করছি, বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে এটা উত্তর হয়ে গেল অপশান ডি। ওকে, কোশ্চেন নম্বর 28, এটা হয়ে গেল আমাদের অপশান ডি। কোশ্চেন নাম্বার 29, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়। প্রতিটি বুলেটের ভর m, বেগ v হলে মেশিন গানের উপর প্রযুক্ত বল কত হবে? মেশিন গানের উপর প্রযুক্ত বল বের করতে হবে। এটাও ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা করব। কোশ্চেন নম্বর 29, প্রদত্ত তথ্য অনুযায়ী মেশিন গানের প্রাথমিক ভরবেগ, মেশিন গানের প্রাথমিক ভরবেগ এটা হচ্ছে 0। মেশিন গানের প্রাথমিক ভরবেগ হলো 0। এবার তথ্য অনুযায়ী কি দেওয়া আছে? প্রতি সেকেন্ডে মেশিন গান থেকে nটি বুলেট v বেগে বের হয়। প্রতি সেকেন্ডে মেশিন গান থেকে nটি বুলেট v বেগে বের হয়। অতএব অন্তিম ভরবেগ তাহলে কত হবে? অন্তিম ভরবেগ সমান m, প্রতি সেকেন্ডে মেশিন গান থেকে nটি বুলেট v বেগে বের হয়, m v n। m হচ্ছে বুলেটের ভর, মেশিন গান থেকে nটি বুলেট m ভরের, এই mটা হচ্ছে বুলেটের ভর। অতএব ভরবেগের পরিবর্তন আমরা জানি প্রযুক্ত বল F ইজিক্যাল টু ভর বেগের পরিবর্তনের হার, তাই না? F ইজিক্যাল টু নিউটনের দ্বিতীয় গতির সূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার সমান বল। তাহলে আমরা এটাই করব। F ইজিক্যাল টু অন্তিম ভরবেগ mvn মাইনাস 0, সময় কত? 1, সময়টা হচ্ছে 1। তাহলে এটা হলো mvn। F ইজিক্যাল টু মেশিন গানের উপর যে বল প্রযুক্ত হবে তার মান হবে mvn। এটা হলো অপশান এ, ঠিক আছে? 29 অপশান এ। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 30, গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল আছে। পাত্রের মধ্যে গ্যাসের চাপ অভিকর্ষ বলকে উপেক্ষা করে গ্যাসপূর্ণ একটি আবদ্ধ পাত্র কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল। পাত্রের মধ্যে গ্যাসের চাপ সম্মুখ তলে অপেক্ষাকৃত কম, পশ্চাৎ তলে অপেক্ষাকৃত কম, উপরিতলে অপেক্ষাকৃত কম, সর্বত্র সমান। কোশ্চেন নম্বর 30, ধরলাম এটা হচ্ছে আমার গ্যাস জার, তাই না? এই গ্যাস জারের মধ্যে কিছু গ্যাস আছে। এবার এই গ্যাস জারটা কিছুটা ত্বরণ নিয়ে অনুভূমিক দিকে গতিশীল। ধরলাম এটা এ ত্বরণ সহ সামনের দিকে গতিশীল।
এই গ্যাস জারটি যদি এ ত্বরণের সামনের দিকে গতিশীল হয় তাহলে নিশ্চিত রূপে এখানে আমাদের ফোর্স প্রযুক্ত করতে হবে। তাহলে পিছন থেকে সামনের দিকে ফোর্স প্রযুক্ত করলে তবেই গ্যাস জারটি এ ত্বরণ সহ সামনের দিকে গতিশীল হবে। এইখানে এফ বল প্রযুক্ত করতে হবে, যেহেতু বল প্রযুক্ত হচ্ছে পিছনের দিকে, তাই না? তাহলে আমরা জানি আবার পি চাপ সমান সমান এফ বাই এ প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো সংস্থাতে যদি আমরা পিছনের দিকে বল প্রযুক্ত করি তাহলে সংস্থায় নিশ্চিত রূপে চাপ পিছনের দিকে বেশি হবে, বল সামনের দিকে কম হবে, তাহলেই তো সংস্থাটা সামনের দিকে গতিশীল হবে, নাহলে তো সংস্থা সামনের দিকে গতিশীল হবেই না। সংস্থাতে যদি পিছনের দিকে বেশি, সামনের দিকে যদি বল প্রযুক্ত হয়, যদি সেই বলটা কম না হয় তাহলে পিছনের দিকে সংস্থাটা চলে আসবে। তাহলে পিছনের দিকের বলকে বেশি হতে হবে, এই দিক থেকে যে বল প্রযুক্ত হবে সেটা নিশ্চিত রূপে বেশি হতে হবে, তাহলেই এই গ্যাস জারটা সামনের দিকে গতিশীল হবে। আবার চাপ ইজিক্যাল টু এফ বাই এ বল বাই ক্ষেত্রফল, তাহলে এদিকে যদি বল বেশি হয় তাহলে চাপ বেশি হবে, এদিকে বল কম হলে চাপ কম হবে। এভাবে আমরা করতে পারি। অথবা যদি আমরা ভাবি যে সংস্থাটা এ ধরনের সামনের দিকে গতিশীল, তাহলে এই যে গ্যাস অণুগুলো আছে সেগুলো নিশ্চিত রূপে কি করবে, যে সংস্থা যদি এ ত্বরণের সামনের দিকে গতিশীল হয় তাহলে এই যে কণাগুলো আছে এগুলোর উপর অলিক বল প্রযুক্ত হবে পিছনের দিকে, তাহলে কণাগুলো এই অলিক বলের জন্য দেওয়ালের পিছন দিকে একটা বল প্রযুক্ত করবে, ফলে এখানে বেশি করে চাপ সৃষ্টি করবে, হ্যাঁ, এই পিছনের দেওয়ালে, ফলে এইখানে চাপ হবে বেশি, এইখানে চাপ হবে কম। এভাবেও আমরা ভাবতে পারি। তাহলে কোশ্চেন নম্বর 30 এটার অপশান হবে পিছনের দেওয়ালের চাপ বেশি, সামনের দেওয়ালের চাপ কম। এটা কোন অপশনে আছে? এটা আছে আমাদের কোশ্চেন নম্বর 30, এটা আছে হচ্ছে আমাদের অপশান বি, সম্মুখ তলে অপেক্ষাকৃত কম চাপ। হ্যাঁ, গ্যাসের চাপ সম্মুখ তলে অপেক্ষাকৃত কম, এটা হবে অপশান বি। তাহলে 30 নম্বর হলো অপশান বি, 30 নম্বর অপশান বি। ঠিক আছে বন্ধুরা, লাইন না থাকায় শেষ কোশ্চেনটিতে একটু মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে দেখতে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্ট আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে শেয়ার করো। ধন্যবাদ।